লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং ও ম্যানিপুলেশনের দায়ে আরামবাগ ক্লাবকে 2 বছরের সাজা, ফুটবলার সহ বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ 20 জন। স্বপ্নের মেট্রো রেলের ট্রায়াল রান শুরু, 6 মাস চলবে দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত। আগামী বছর ডিসেম্বরে আনুষ্ঠানিক চালুর আশাবাদ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ উদ্বোধন, উড়োজাহাজের জ্বালানি হাব তৈরির কথা বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিলে হামলা, বেশ কয়েকজন আহত, অভিযোগ অস্বীকার ছাত্রলীগের। ডেঙ্গু ভাইরাসের নতুন ধরন ডেন3-র দাপটেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, নগরবাসীকে সচেতন থাকার পরামর্শ। যাত্রার 6 ঘন্টা আগে করোনা নেগেটিভ সনদের শর্তে চরম বিপাকে আরব আমিরাতগামীরা, চাকরি হারানোর আতঙ্কে অনেক প্রবাসী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কাবুল বিমানবন্দরের কাছে একটি আবাসিক ভবনে ছোড়া রকেটে এক শিশু নিহত, সন্ত্রাসী বহনকারী গাড়িতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ শিরোনামগুলো বলছিলাম, এবারে বিস্তারিত। লাইভ বেটিং, স্পট ফিক্সিং ও ম্যাচ ম্যানিপুলেশনের অভিযোগে আরামবাগের ফুটবলার ও কর্মকর্তা মিলে 20 জনকে বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সাথে প্রিমিয়ার লিগ খেলে রেলিগেশনে নেমে যাওয়া ক্লাবটিকে 2 বছরের জন্য নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ ফুটবলে। লিগে খুব বাজে সময় কাটানো আরামবাগ মৌসুমের শেষ দিকে এসে পড়েছে কঠিন শাস্তির মুখে। ক্লাবটির উপর নেমে এসেছে লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিং এর মতো গুরুতর অভিযোগ। এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে নামা ক্লাবটিকে শাস্তি হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগে, যেখানে তাদেরকে থাকতে হবে 2 বছরের জন্য। সেই সাথে জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। 28 সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে জমা দিতে হবে এই অর্থ। এছাড়াও ক্লাবের সাবেক বর্তমান ফুটবলার ও কর্মকর্তা মিলিয়ে 20 জনের উপরে নেমে এসেছে বিভিন্ন মেয়াদের শাস্তি। আজীবন নিষিদ্ধ হয়েছেন বসুন্ধরা কিংস ও আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম ও সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেন। 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ক্লাবটির সাবেক ভারতীয় ফিজিও ও ভারতীয় গেম অ্যানালিস্টকে। 5 বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ। বর্তমান ফুটবলার আলামিন, রকি, জাহিদ, সৈকত, অস্ট্রেলিয়ান ব্র্যাডি স্মিথ সহ 8 ফুটবলারকে দেয়া হয়েছে 3 বছরের নিষেধাজ্ঞা। সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা সহ 5 ফুটবলারের উপর দেয়া হয়েছে 2 বছরের নিষেধাজ্ঞা। একটা লম্বা থ্রো এবং সেটা ঘটনার শুরু হয় বছরের শুরুতে বাফুফের কাছে এএফসির পাঠানো চিঠি আর তথ্যে, যেখানে আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে বড় ক্লাবের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়। তারই ভিত্তিতে তদন্তে নামে বাফুফে। আরামবাগের জড়িত থাকার সত্যতা মেলায় ডিসিপ্লিনারি কমিটি এসব শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যোগসাজশ পাওয়া যায়নি ব্রাদার্সের। একসাথে 20 ফুটবলার ও কর্মকর্তার শাস্তি, ক্লাবকে নামিয়ে দেয়া, সব মিলিয়ে এমন শাস্তি এদেশের ঘরোয়া ফুটবলে নতুন দৃষ্টান্ত। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। সফলভাবে শেষ হলো দেশের প্রথম মেট্রো রেলের ট্রায়াল রান বা পরীক্ষামূলক চালনা। আগামী 6 মাস উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনে চলবে যাত্রীবিহীন এই ট্রেন। প্রথম দিন 6টি বগি নিয়ে পরীক্ষামূলক চলাচলের পর নির্বিঘ্নেই পল্লবী হয়ে ফিরে আসে ডিপোতে। সকালের উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী বছর ডিসেম্বরে শুরু হবে মেট্রো রেলের আনুষ্ঠানিক চলাচল। শুরু হলো ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেলের পরীক্ষামূলক চালনা। রোববার সকালে দিয়াবাড়ি ডিপো থেকে যাত্রা করে মেট্রো। ভায়াডাক্টের ওপর দিয়ে প্রায় 1 কিলোমিটার পর পর স্থাপিত উত্তরার 3টি স্টেশন পার হয়ে পৌঁছে যায় পল্লবী স্টেশনে। পরীক্ষামূলক চালনায় ঘন্টায় 25 কিলোমিটার গতিতে চলে মেট্রো।
যদিও বাণিজ্যিক চালনায় এর গতি উঠতে পারে ঘন্টায় 100 কিলোমিটারের বেশি, যাতে করে উত্তরা থেকে 38 মিনিটেই পৌঁছানো যাবে মতিঝিল। পল্লবী স্টেশন থেকে একই ট্র্যাকে ডিপোর পথ ধরে মেট্রো। এ সময় স্টেশনের আশেপাশের বাড়ির ছাদ থেকে কৌতূহলীরাও দেখেন এই যাত্রা। পাখির চোখেও ধরা পড়ে শহরের মাঝে এঁকেবেঁকে চলা মেট্রো। স্টেশনগুলোতে খানিকক্ষণ বিরতি দিয়ে সেরে নেওয়া হয় যাত্রী তোলার মহড়াও। উত্তরা উত্তর স্টেশনেও থামে পরীক্ষামূলক ট্রেনটি। লাল সবুজের এরকম 6টে কোচে 1 সেট ট্রেন, এরকম 24 সেট ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। সবগুলো ট্রেনেই থাকবে আধুনিক যাত্রী সুবিধা, যাত্রীরা বসে এবং দাঁড়িয়েও যেতে পারবেন। ভাড়া নির্ধারণ করা হবে সবার সক্ষমতার মধ্যেই। ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই কার্যক্রমে অংশ নেয়া জাপানি চালক ও বাংলাদেশি কর্মীরা। এর আগে দিয়াবাড়ি ডিপোতে মেট্রোর ট্রায়াল রানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী। বলেন, মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর ইনশাআল্লাহ আমাদের মেট্রো রেল, এমআরটি লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। 1500 কিলো ভোল্টের বিদ্যুৎ পরিবাহী সঞ্চালন লাইন যোগান দেবে মেট্রো রেলের চলার শক্তি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সি বিচ হিসেবে গড়ে তোলা হবে কক্সবাজার সমুদ্র সৈকতকে। প্রাচ্য থেকে পাশ্চাত্যগামী বড় আকারের বিমানগুলো যাতে ব্যবহার করতে পারে সে লক্ষ্যেই গড়ে তোলা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। দেশের দীর্ঘতম রানওয়ের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রের জলরাশি ভেদ করে রানওয়ের নির্মাণশৈলী দক্ষিণ এশীয় অঞ্চলে এবারই প্রথম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ৯,০০০ ফুট থেকে ১০,৭০০ ফুটে উন্নীত করার পরিকল্পনা, যার মাঝে ১,৩০০ ফুট রানওয়ের স্থান হবে সমুদ্রের মধ্যে। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারণ হচ্ছে এই রানওয়ে। প্রকল্পে ব্যয় হচ্ছে ১,৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা। সাগরের মধ্যে রানওয়ে সম্প্রসারণ করতে প্রথমে সাগরের নিচে স্থাপন করা হবে জিওটিউব, ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে পানি। শুরু হবে খনন প্রক্রিয়া ও বালু ভরাট কার্যক্রম। প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চলবে বালুর স্তরবিন্যাস, তারপর হবে পাথরের নিশ্ছিদ্রকরণ ও পিচ ঢালাই। এভাবেই তৈরি হবে রানওয়ে ও সমুদ্র থেকে রক্ষাকারী বাঁধ। তারপরেই শুরু হবে রানওয়ের শোভাবর্ধন ও নির্দেশক বাতি স্থাপনের কাজ। সম্প্রসারণ কাজ শেষ হলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে সংবলিত বিমানবন্দর। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মহাযজ্ঞের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই বিমানবন্দরের মাধ্যমেই কক্সবাজারের সাথে নতুনভাবে পরিচিত হবে পুরো বিশ্ব। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সবথেকে বেশি একটা সুবিধাজনক জায়গা হবে এই কক্সবাজার। কারণ এক এক সময় পৃথিবীর এক একটি জায়গা কিন্তু ওঠে, একসময় হংকং, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এখন দুবাই, কিন্তু আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। শুধু প্রাচ্য নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। করোনার মাঝেও কাজ চালু রাখায় প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এশিয়ার দেশগুলির সাথে আমাদের যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু ওই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটাকেও আমরা উন্নত করতে চাচ্ছি। এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যেন উন্নত হয়, যাতে আমাদের যেমন ভুটান, নেপাল বা ভারতের কয়েকটি রাজ্য এই বিমানবন্দরটা ব্যবহার করতে পারি। প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান।
ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়েছে। সকাল 10টার দিকেই হামলায় অন্তত 10 জন আহত হন। ছাত্রদলের অভিযোগ, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করলে হামলা চালায় ছাত্রলীগ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। গেল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে। আটক করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমিকে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহীদ রুমি ভবনের সামনে এলে হামলার কবলে পড়ে। আহত হন সংগঠনের 10 নেতাকর্মী। পুড়িয়ে দেওয়া হয় বিক্ষোভ মিছিলের ব্যানার। ছাত্রদলের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ। জড়িতদের আইনের আওতায় আনার দাবি সংগঠনটির। আমাদের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতদূর সম্ভব আমরা কাজকে চিহ্নিত করে তাদেরকে বিষয়ে আওতা নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বলেছেন, এদিন অন্য কাজে ব্যস্ত ছিল ছাত্রলীগ। তাদের সমস্ত কর্মসূচি সাধারণত সহিংস কর্মসূচি হয়ে থাকে। নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত থাকা এটিও তাদের সাংগঠনিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এটির সঙ্গে ছাত্রলীগের দলীয় সাংগঠনিক কোনো সম্পৃক্ততার সুযোগ নেই। সাধারণ ছাত্ররা স্বাধীনতা বিরোধী শক্তির যে কোনো কর্মসূচিতে বাধা দিতে পারে বলে মন্তব্য করেন সাদ্দাম হোসেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। নির্বিচার হামলা করা হচ্ছে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরিস্থিতি উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার কোনো বিকল্প নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুস্তাহিদুর রহমানের কর্ম ও জীবন দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংকটময় এই সময়ে ভীষণ দরকার ছিল তাকে। আমরা সবাই তার জন্য দোয়া করি। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়নের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। আপনারা দেখছেন যে প্রতি মুহূর্তে যে একটু কথা বলছে তাদের মতের সঙ্গে মিল হয় না, তার উপরই তারা চড়াও করছে, তাকে তারা আক্রমণ করছে। মির্জা ফখরুল বলেন, কেবল বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না, গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। শুধু সেটা মাত্র রাজনৈতিক দল বিএনপি নয়, বা শুধুমাত্র বিরোধী দলগুলো নয়, সবাইকেই নেমে আসতে হবে। বিএনপি মহাসচিবের অভিযোগ, মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দেশে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানকে খলনায়ক থেকে নায়ক বানানোর চেষ্টা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি দলটি স্বাধীনতার পরাজিত শক্তি জিয়ার লাশ নিয়ে বিএনপি প্রতারণা করেছে। হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের লাশ দেখেছে এমন একটা লোক বিএনপি দেখাতে পারবে না, কারণ তখন জিয়ার লাশ নয়, অন্য কারো লাশ দাফন হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। কারো জানা যায় যদি একজনের লাশ বইলে আরেকজনের লাশ দিয়ে দেওয়া হয়, সেটা তো অনইসলামিক, সেটা তো পরিপূর্ণভাবে অনইসলামিক, সেটা তো ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনারা জনগণ মনে করে আপনারা সেই প্রতারণাটা করেছেন, দলিল দস্তাবেজ বলে আপনারা সেই প্রতারণাটা করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাডে বিবৃতি দেয়া নিয়ে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। প্যাডে জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দেওয়ার প্রতিবাদ জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি, তবে নিজ অবস্থান থেকে সরে আসেননি বারের সাধারণ সম্পাদক। এদিকে ভার্চুয়াল এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, কারণ তাকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে দেখা যায়নি।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির প্যাডে একটি বিবৃতি দেন, যার শিরোনাম ছিল বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম সম্পর্কে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। এ নিয়ে রোববার পক্ষে বিপক্ষে মিছিল করেন আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা। জিয়াউর রহমানের পক্ষে এই বিবৃতি দেওয়ার প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি AM আমিনুদ্দিন বলেছেন, এমন ঘটনা এটাই প্রথম। সমিতির প্যাডে বিবৃতি দিয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভুল করেছেন। আমিনুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট বারের মতো নিরপেক্ষ সংস্থাকে কোনো দলীয় কাজে ব্যবহার করা উচিত হয়নি। যেহেতু বারের প্যাড ব্যবহার করে বারের সম্পাদক হিসাবে যে কোনো যদি বক্তব্য রাখেন, সেই কারণে অন্য সকলেই এটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমার মনে হয় আমাদের বারের যে ঐতিহ্য, আমাদের বারের যে সম্প্রীতি রক্ষার যে ঐতিহ্য, সেইগুলো উনি এর মাধ্যমে বিনষ্ট হওয়ার চেষ্টা হচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। তবে নিজ অবস্থান থেকে সরে আসেননি বারের সাধারণ সম্পাদক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রত্যাশা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালেমালোপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে, সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। এ ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সকলকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সকালে বঙ্গবন্ধু হত্যার বিচার আইনি পর্যালোচনা শীর্ষক ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, জিয়াউর রহমান ভারত যাওয়া ও জেড ফোর্স নামের একটি ভুয়া বাহিনী গঠন করা ছাড়া কিছু করেননি। মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে দেখা যায়নি তাকে। জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে যে সে প্রকৃত মুক্তিযোদ্ধা। তার কারণ হচ্ছে তার কর্মকাণ্ডে ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই দেশ স্বাধীন হয়েছে বলে জানান আইনমন্ত্রী। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু ভাইরাসের নতুন ধরন ডেন-3 দাপটেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন সংশ্লিষ্টরা। ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিংয়ে এই তথ্য পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও আরেক অভিশাপ দেখা দিয়েছে ডেঙ্গু। এই বছরে এখন পর্যন্ত সবশেষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় 10,000, মারা গেছেন 41 জন। বিশেষ করে ডেঙ্গুতে ঢাকা সিটির অবস্থা একেবারেই করুণ। এর মধ্যে একটি ভালো খবর দিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। বর্তমানে ছড়িয়ে পড়া ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে তারা। নতুন ধরন ডেন-3। ঢাকার একটি হাসপাতাল থেকে 20 জন রোগীর ডেঙ্গু ভাইরাস নমুনা নিয়ে কাজ করে শতভাগ পাওয়া গেছে ডেন-3-র অস্তিত্ব। উক্ত নমুনা ডেঙ্গু ভাইরাসের ডেন-V3 অর্থাৎ সেরোটাইপ 3 এর অন্তর্গত। ডেঙ্গুর মিউটেশন বিষয়ক উল্লেখযোগ্য গবেষণা না থাকায় এসব মিউটেশন ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের প্রভাব শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু নমুনাসমূহ শুধুমাত্র ঢাকার একটি হাসপাতাল থেকে প্রাপ্ত, সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেঙ্গুর বিস্তৃতি জানার জন্য আরও অধিক সংখ্যক জিনোম সিকোয়েন্সিং করা প্রয়োজন। জানানো হয় জিনোম সিকোয়েন্সটি একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে সারা দেশের হাসপাতাল থেকে নমুনা এনে ধরন বের করবে প্রতিষ্ঠানটি। যে সমস্ত কিট আসে ডেঙ্গু ভাইরাস শনাক্তের জন্য সম্পূর্ণ বাইরের থেকে আসে, আমরা এই কাজটা হাতে নিয়েছি, যেটা আমাদের এই সিকোয়েন্স নির্ভর। আমরা আর কি করতে পারি, আমরা প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা যে কাছে একটা অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে পারি, সে কাজ আমরা হাতে নিয়েছি। তো আমাদের এই ছিল আমার বক্তব্য যে ডেঙ্গু ভাইরাসে আমার সিকোয়েন্সিং করে। আরটা কী হবে যে পৃথিবীতে যে দেখেন করোনা ভাইরাসের টিকা কিন্তু তৈরি হয়ে গেছে, বাট ডেঙ্গুটা আমাদের কিন্তু 100টা দেশ বা এই ধরনের দিয়ে সেজন্য সিকোয়েন্সিং করছে। যদি আমার বেশি বেশি সিকোয়েন্সিং হয় তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন তৈরি হবে। প্রশ্ন হলো, এই নতুন ধরনের রোগীদের কি কি প্রভাব ফেলছে? বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজিস্ট ডাক্তার সাইফুল্লাহ জানান, নতুন ধরনের কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা মধ্যের একটা জনগোষ্ঠী যারা 1 এবং 2 দ্বারা আক্রান্ত হয়েছি, তারা যদি এখন ডেন-3 দ্বারা আক্রান্ত হই, তারা কিন্তু আপনার এই যে হেমোরেজ হয়, শক হয়, যে জন্য ডেঙ্গি আক্রান্ত মানুষ মারা যায়, সেটার সম্ভাবনাটা বেড়ে গেল। অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান BCSIR-কে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। সেই লক্ষ্যে আমরা সরকারি কর্মচারী হিসেবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। র্যাপিড PCR টেস্টেই আটকে আছে সংযুক্ত আরব আমিরাত ফেরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য।
দেশটি থেকে দেয়া নতুন নির্দেশনা স্পষ্ট বলা আছে, বিমানে ওঠার 6 ঘন্টা আগে র্যাপিড পিসিআর টেস্টে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। কিন্তু দেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ব্যবস্থা নেই। তাই সময়মতো ফিরে যেতে না পারার আশঙ্কা ও চাকরি হারানোর আতঙ্কে চরম অনিশ্চয়তায় প্রবাসীরা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করছেন আরব আমিরাত ফেরত প্রবাসীরা। উসমানী বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দর, 3টা বিমানবন্দরে আপনার র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। প্রায় 3 মাস ফ্লাইট নিষেধাজ্ঞার পর গেল 4 আগস্ট বাংলাদেশ সহ 6 দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে শর্ত, ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা আগে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্টধারীরাই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সেখানে পৌঁছে আরও একবার করোনা পরীক্ষা করাতে হবে। করোনা টেস্টটা যদি আমাদের এয়ারপোর্টে করে এটা সবচেয়ে ভালো হয়। বাংলাদেশ বিমানবন্দর একটা আধুনিক বিমানবন্দর, এখানে র্যাপিড টেস্ট না থাকার কারণে প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এই বিষয়টিকে বিবেচনা করে অতি সত্বর ঢাকা এয়ারপোর্টে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করবেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, বর্তমান অবস্থায় দেশের আন্তর্জাতিক কোনো বিমানবন্দরেই আরটিপিসিআর ল্যাব স্থাপন করা সম্ভব না। ভিতরে করা জায়গা নেই, এটা ফর শিওর, কারণ আমাদের যে এখন যে বিমানবন্দরের ভিতরে যে স্থান এটা অনেক সীমিত। এখানে কোনো ল্যাবরেটরি করলে রিস্ক হয়ে যাবে অন্যান্য প্যাসেঞ্জারদের জন্য। বাইরে কোনো একটা জায়গা খুঁজে বের করছি, ওখানে করতে হলে তাদের কী কী শর্তাবলী পূরণ করতে হবে এটা তারা দেখুক, করে তারপরে এই প্যাসেঞ্জারগুলোকে করে তারা কোথায় অপেক্ষা করবে এই 4 ঘন্টা অথবা 6 ঘন্টা, এটার একটা ব্যবস্থা করতে হবে। তারপরে তাদের লজিস্টিক্স কীভাবে করতে হবে, সব কিছু না করে হঠাৎ করে এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না। তবে এই বক্তব্যের সাথে একমত নয় স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে, নতুন মেশিন না কেনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিভিল এভিয়েশন আমাদের লোকদেরকে বলছে যে ওখানে ওরা ল্যাব করতে চাবে না, এটা তো আসলে ল্যাব না। যে মেশিনটা আছে এই মেশিনটা যদি শুরু করা যায়, কিন্তু আমি এটাতে একটা দিয়ে শুরু করতে ঠিক অতটা রাজি না, এই জন্য যে কারণ তখন যে চেষ্টা হবে 6 ঘন্টার মধ্যে তখন একটা হুড়াহুড়ি মারামারি হবে। ভুক্তভোগী প্রবাসীরা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও স্মারকলিপি দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 89 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে ৩,৯৪৮ জন। এ নিয়ে মোট মৃত্যু 26,015 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 14.14%। নমুনা পরীক্ষা হয় 27,921টি। এ পর্যন্ত শনাক্ত 14,93,537 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,466 জন। মোট সুস্থ 14,15,697 জন। মৃত্যু 89 জনের মধ্যে পুরুষ 41, নারী 48। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 27 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 21, সিলেটে 10, খুলনায় 9, বরিশালে 8, রাজশাহীতে 7, রংপুরে 5 ও ময়মনসিংহে 2 জন মারা গেছেন। চীন থেকে করোনা ভাইরাসের 3 লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জাম নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। বিকেলে কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে বিমানটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপলস লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে সিনোফার্মের এই টিকা ও মেডিকেল সরঞ্জাম শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। করোনার টিকা ও মেডিকেল সরঞ্জাম আনতে শনিবার বিমান বাহিনীর 13 জন এয়ার ক্রু চীন যান। দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন উইং কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান। উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় নায়িকা পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে পরিমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপনের কথা রয়েছে। গত 19 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণির 3য় দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির আবেদনে CMM আদালত ওই দিন পরিমণির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। এই বিষয়ে কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জানাবেন বলেছে। ধরলা ব্রহ্মপুত্রের পানি একটু কমলেও বেড়েছে তিস্তা আর যমুনায়।
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিরাজগঞ্জ বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমা 33 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও চর এলাকাগুলো প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে রোপা আমন ক্ষেত। চৌহালি শাহজাদপুর উপজেলায় দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রাম, রংপুর সহ আশপাশের জেলাগুলোতে কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ। মধ্যাঞ্চলে স্থিতিশীল বন্যা পরিস্থিতি। আবাদ কৃষি সবগুলো শেষ, বিছন পাচ্ছি তাও শেষ। আসি আচরণ নিছি, এখানেও বন্যা, আমি এখানে থাকতে পারিনি। মেম্বার চেয়ারম্যান যারা আছে বাড়ি বাড়ি যে দেখি যাবে কি অবস্থায় আছে না আছে, এগুলোও দেখে না। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। 26 আগস্ট রাজধানীর বাড্ডা এলাকা থেকে জোবায়দা সিদ্দিকা নাবিলা নামের ওই নারীকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নাবিলাই আনসার আল ইসলামের গ্রেফতার হওয়া প্রথম নারী সদস্য। সামরিক শাখারও সদস্য ছিলেন এই নারী। নাবিলা 17টি টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছিলেন। এর মাধ্যমে আনসার আল ইসলামের বিভিন্ন কার্যক্রম চালাতেন। তার চ্যানেলে 25,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। সিটিডিসি প্রধান বলেন, তার চ্যানেলে বোমা তৈরির প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পাওয়ার কৌশল শেয়ার করা হতো। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে 17টা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছে। এই চ্যানেলের মাধ্যমে এই আনসার আল ইসলামের বিভিন্ন রেডিকালাইজ কন্টেন্ট, বই, তারপরে তাদের যে নির্দেশনা, এগুলো সে শেয়ার করত। 15টি চ্যানেলের এই সাবস্ক্রাইবার 25,000-এরও বেশি। ওমানের মুদ্রা নিয়ে অভিনব পন্থায় প্রতারণার জন্য একটি চক্রের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। পিবিআই বলছে, চক্রটি 2টি দলে বিভক্ত। একটি দল ব্যাংকের সামনে ওঁত পেতে থেকে যারা ব্যাংক থেকে টাকা ওঠায় তাদের টার্গেট করে। আরেকটি দল লোভ দেখিয়ে ওমানি মুদ্রার ভুয়া মূল্য দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। চক্রটি 2 বছর ধরে এভাবে প্রতারণা করে আসছে বলে জানায় পিবিআই। মাসে অন্তত 1 কোটি টাকা করে তারা প্রতারণা করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিএনজি এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিবিআই। একটার মূল্য হচ্ছে 22 টাকা। তো এই 22 টাকার একটা নোটকে সে কিন্তু 10,000 টাকায় বিক্রি করছে এবং ইতিমধ্যেই এই চক্র তারা বেশ কিছু প্রতারণার ঘটনা ঘটিয়েছে। নোট কিনে নিয়ে যখন এটা মানি ট্রান্সফার অফিসে 22,000 টাকায় বিক্রি করতে গেছে, তখনই তাকে তার সম্বিত ফিরে আসছে যে এটার দাম তো 22 টাকা। হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। বিকেলে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল 10টার দিকে রাজধানীর খিলগাঁও মাদ্রাসায় মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে বসে কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে মুহিবুল্লাহকে আমির করার সিদ্ধান্ত নেওয়া হয়। 19 আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। ওই দিন রাতেই আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। হাটহাজারী মাদ্রাসা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জানাজায় হেফাজতের আমির হিসাবে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছিল। সেটা খাস কমিটি কর্তৃক এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজকে অনুমোদিত হয়েছে। মাঝ আকাশে হার্ট অ্যাটাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি ভারতের নাগপুরের একটি হাসপাতালের আইসিইউতে কোমায় আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নওশাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে 124 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইট। পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ হার্ট অ্যাটাক করেন। পরে বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানায়, ভোরে বুড়িমারি সীমান্তের কাছে যায় কয়েকজন। এ সময় বিনা কারণে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় ইউনুস ও সাগর নামের 2 যুবকের। তাদের মধ্যে ইউনুসের বাড়ি বুড়িমারির কলাবাগান এলাকায়। হত্যার পর মরদেহ 2টি ভারতীয় অংশে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার কথা জানিয়েছে বিজিবি। কাবুল বিমানবন্দরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এবার এয়ারপোর্টের বাইরে একটি আবাসিক ভবনে চালানো হয়েছে রকেট হামলা।
হামলায় এক শিশু নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে রোববার কাবুলে একটি গাড়িতে আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। পেন্টাগনের দাবি, ওই গাড়িতে করে হামলা চালাতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আইএসের সদস্যরা। তবে ভবনে রকেট হামলার সাথে মার্কিন অভিযানের সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কতা জারি করে বলেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে আবারও কাবুলে ঘটানো হবে জোরালো বিস্ফোরণ। এর আগে বৃহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে 2 দফা বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করে আইএস। ওই হামলায় প্রাণ যায় 13 মার্কিন সেনা, 28 তালেবান সদস্য সহ 170 জনের। ইয়েমেনের আল আনাদ সামরিক ঘাঁটিতে জোরালো হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববারের হামলায় নিহত কমপক্ষে 30 সেনা সদস্য, আহত 60 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণাঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় এই সামরিক ঘাঁটিটি ব্যবহার করত সৌদি নেতৃত্বাধীন জোট। বিবৃতিতে জানানো হয়, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে হামলা। সকালে সেনা সদস্যদের দৈনন্দিন প্রশিক্ষণ চলাকালে ছোঁড়া হয় ব্যালিস্টিক মিসাইল। হতাহতদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। কর্তৃপক্ষের সংখ্যা বাড়তে পারে প্রাণহানি। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। ডাক্তাররা বলছেন, খারাপভাবে অগ্নিদগ্ধ হওয়ায় অনেকের বাঁচার আশা ক্ষীণ। 2015 সালে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনের সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ভারতে আন্দোলনরত কৃষকদের ওপর লাঠিচার্জ ঘিরে উত্তাল হরিয়ানা। রোববার রাজ্যটিতে বসেছে সংযুক্ত কৃষক মোর্চার মহাপঞ্চায়েত। স্থানীয় সময় দুপুরে কয়েক ঘন্টা অচল ছিল জালান্ধার দিল্লি হাইওয়ে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় প্রতিবাদ করেন ক্ষুব্ধ কৃষকরা। এছাড়া অমৃতসর ও লুধিয়ানার সড়কগুলো ছিল অবরুদ্ধ। প্রতিবেশী রাজ্য পাঞ্জাবেও বিশাল এলাকার প্রতিবাদ সমাবেশ হচ্ছে। শনিবার হরিয়ানার বিজেপি প্রধান ওপি ধনকরকে বহনকারী গাড়ি বহর আটকে নিজেদের দাবি দেওয়া জানাচ্ছিলেন কৃষকরা। সে সময় তাদের উপর হঠাৎ চড়াও হয় নিরাপত্তা বাহিনী। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। গেল সেপ্টেম্বরে পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ভারতীয় কৃষকরা। পাহাড়ের চূড়ায় বিয়ে, দিনটি স্মরণীয় করে রাখতে এমনই কাণ্ড করলেন বলিভিয়ার এক দম্পতি। বরাবরই প্রকৃতিপ্রেমী আর রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত জনি পাচেকো আর হেইদি পাকো বিয়ের জন্য আন্দিজ পর্বতমালার কর্ডিলেরা পাহাড়কে বেছে নেন তারা। দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়টি আইমারা জনগোষ্ঠীর সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম ধারক বাহক। রাজধানী লাপাজ থেকে রওনা দিয়ে টানা 3 দিন ট্রেকিংয়ের পর তারা পৌঁছান পর্বত চূড়ায়। সাথে ছিলেন প্রকৃতিপ্রেমী আরও কয়েকজন বন্ধু। 21,125 ফুট উচ্চতায় বিয়ের মন্ত্র উচ্চারণ করেন তারা। নির্বাচনের আগে শেষ বোর্ড সভা বুধবার, যেখানে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হবার পাশাপাশি দেয়া হবে কেন্দ্রীয় চুক্তি আর সাকিব ফিজের IPL খেলার অনুমোদন। আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজও স্পোর্টিং উইকেট করা সম্ভব হবে না, বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। সবকিছু ঠিক থাকলে 1 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড T20 সিরিজ শুরুর দিনে অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। যে মিটিংয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু। এই সভাতেই চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচনের রূপরেখা। সেই সাথে নেওয়া হবে বেশ কিছু ক্রিকেটীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগের সভায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির জন্য 18 সদস্যের খসড়া তালিকা করা হলেও পরিবর্তন এনে চূড়ান্ত তালিকা অনুমোদন দেয়া হবে সভাতে। সেই সাথে T20 বিশ্বকাপের স্কোয়াড নিয়েও হবে গুরুত্বপূর্ণ আলোচনা। পারফরমেন্স তো ডেফিনেটলি ওটা তো কাউন্ট হবে, এবং দ্য কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে যারা রেগুলার খেলছে সেক্ষেত্রেও কিছু প্লাস পয়েন্ট থাকবে। সো এগুলা আমরা চিন্তা ভাবনা করে এই কন্ট্রাকচুয়ালটা দিব। এদিকে 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া IPL এর দ্বিতীয় পর্ব। আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান আর রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমান। এই দুই ক্রিকেটারের ছাড়পত্র দেবার সিদ্ধান্ত বোর্ড সভায় নেওয়া হবে। তবে উত্তরটা যে হ্যাঁ হবে পরিষ্কার হলো আকরাম খানের কথাতেই। মুস্তাফিজটা কিছুদিন আগে দিয়েছিল এবং সাকিব আজকে গতকাল চিঠি দিয়েছে। সো আমাদের 1 তারিখ আমরা ওই ডিসিশনটা নিব। মোস্ট প্রবাবলি এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি যে আমাদের প্লেয়ার আপনার IPL এর মতো একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি ওই কন্ডিশনে আমরা খেলবো। ওখানে টিম অনেক বেনিফিটেড হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে স্লো উইকেটে অজিদের বধ করেছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে এমন উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে নিউজিল্যান্ড সিরিজেও যে স্পোর্টিং উইকেট হবে না ইঙ্গিত দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। যে T20-র মতো উইকেটটা হোক সেটাও কিন্তু আমরা চাই,
কারণ ডিপেন্ড করছে শুধু উইকেট না, আপনার ওয়েদারও কিন্তু দেখতে হবে, কন্ডিশনের ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা মনে করেন যেভাবে ফেব্রুয়ারি মার্চে যে ধরনের উইকেট পাই, হয়তো এই সময় কিন্তু ওই ধরনের উইকেট পাই না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে আরেকবার, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।